আচ্ছা, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 2 এর 8 নাম্বার লেকচার আমরা এখন শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারলাইনিং। আমরা কি ইন্টারলাইনিং চিনি? ইন্টারলাইনিংটা কি? আচ্ছা, আমরা তাহলে চিনি ইন্টারলাইনিং এবং একটা উত্তর পাইলাম যে যেটা হচ্ছে কাপড়ের ভাঁজের ভেতর থাকে। আচ্ছা, তাহলে কাপড়ের ভাঁজের ভিতর এই আরেকটা কাপড়, ধরে নিচ্ছি আরেকটা কাপড়, এটা আমরা কেন দিই? আচ্ছা, ডাইমেনশনাল স্টেবিলিটি, স্থিতিস্থাপকতা বাড়বে। আর হচ্ছে যাতে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। ওয়ালাইকুম আসসালাম। এই রিইনফোর্সমেন্ট হচ্ছে যে ওই কাপড়টা যাতে আলাদা একটা নিজের কি বলবো স্থিতিস্থাপকতা প্লাস আলাদা একটা ভারী কি পায়, ওইটা নিজের যাতে একটা ওয়েট থাকে, ওইটা যাতে সহজে কেউ কুচকায় ফেলতে না পারে বা ওইটা যাতে সহজে ড্যামেজ না হয়। যে উদাহরণস্বরূপ যারা শার্ট পরে আছে তাদের শার্টের বডির ফ্যাব্রিকটা দেখবেন, ঠিক আছে, আর কলারটা দেখবেন। বডির ফ্যাব্রিক দেখবেন আর কলার দেখবেন। বডি ফ্যাব্রিকে কিন্তু ভাঁজ পড়তেছে, কলারটা কি সহজে ভাঁজ পড়তেছে বা কাফটা ভাঁজ পড়তেছে না, কারণ ওইটার ভেতরে আলাদা একটা ফ্যাব্রিক আছে, যে ফ্যাব্রিকটা হচ্ছে ইন্টারলাইনিং। মানে এই ফ্যাব্রিকটার নিজের কমফোর্টেবিলিটি, মানে এই ফ্যাব্রিকটা নিজে কি আমাদের জন্য ওরকম কমফোর্টেবল সরাসরি? এই ফ্যাব্রিকটার কমফোর্টেবিলিটি নাই। এটা মানে ব্যক্তির যে পরবে, পরিধানকারী, তার শরীরের সংস্পর্শে ডিরেক্ট আনা যাবে না, কারণ এইটা মানে তার হচ্ছে অস্বস্তি বোধ হবে এটা যদি তার শরীরের সংস্পর্শে থাকে। ওই জন্য এটাকে আমরা স্যান্ডউইচ করে আমি হচ্ছে ওই যে জায়গাটা শক্ত করে রাখতে হবে, আলাদা সাপোর্ট লাগবে, প্লাস যেটা ডাইমেনশনাল স্টেবিলিটি লাগবে, ওই জায়গাতে আমরা এই জিনিসটা ব্যবহার করি। আপনারা বাংলা ভাষায় ওটাকে বক্রম নামেও চিনেন হয়তো অনেকে। ওইটাই হচ্ছে মূলত ইন্টারলাইনিং। তো এই ইন্টারলাইনিং, আর আমরা ইন্টারলাইনিং যেহেতু এখন চিনেই ফেলছি মোটামুটি, আর লাইনিংটা কি এখন বলতে পারবো? হ্যাঁ, এইটার বা এই যে এটা পুরোটা হচ্ছে লাইনিং, বা যারা হচ্ছে জ্যাকেট বা ব্লেজার পরে আছেন দেখবেন তাদের ড্রেসেও এই জিনিসটা আছে। তাহলে এটা মূলত কি করতেছে? সাপোর্টও দিচ্ছে, কমফোর্টও দিচ্ছে, কিন্তু ইন্টারলাইনিং সরাসরি এরকম বডি কন্ট্যাক্টে থাকে না, লাইনিংগুলো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে লাইনিং আর ইন্টারলাইনিংয়ের বেসিক পার্থক্য। আমরা একটা ছবি দেখে নিই। এই যে আরেকটা কথা এখানে অ্যাড করি, অলরেডি আশা করি ইন্টারলাইনিংয়ের কনসেপ্ট সবার ক্লিয়ার হয়ে গেছে। তাও আরেকটা কথা অ্যাড করি যে এইটা যদি মানে মাংস সহ দেহ হয় তাহলে ইন্টারলাইনিংটা এখানে কঙ্কালের ভূমিকা পালন করতেছে। মানে আমি যখন এই যে সামনের কাপড়টা ছিঁড়ে ফেলবো বা খুলে ফেলবো, ভেতরে আমি কি দেখবো? হ্যাঁ, কঙ্কাল বা ইন্টারলাইনিং। এটা কলারেও আছে, বডিতেও আছে। আচ্ছা, আর দেখি আরেকটা, মানে এই কোশ্চেনটা সবার এমনি নর্মালি জানা থাকার কথা। ব্লেজারের এই যে কাঁধগুলা যে এত সুন্দর শক্ত হয়ে থাকে, কাঁধের এরিয়াতে কি ইন্টারলাইনিং আছে? দিতে পারতেছি না, কাঁধের লাইনে সরাসরি ইন্টারলাইনিং নাই। ইন্টারলাইনিংয়ে যে দেখতেছে না, ইন্টারলাইনিং এতটুকুই আছে, কিন্তু কাঁধে আলাদা একটা জিনিস থাকে। সেটা কি থাকে একটু বলেন তো, যদিও কেউ ব্লেজার পরে আসে নাই। হ্যাঁ, ফোমের মতো, এটার নাম কি? ফোমের মতো, এটা কে বলছেন? আশিক বলছে। হ্যাঁ, এটার নাম কি? শোল্ডার প্যাড বলে এটাকে। শোল্ডার প্যাড থাকে, ওইটা বক্রম না, ওটা হচ্ছে শোল্ডার প্যাড। ওটা হচ্ছে ফোমের মতো, মানে ফোমের চেয়ে আর একটু থিকনেস কম, পুরুত্ব কম। আচ্ছা, এটা ভুল করে কাটিংয়ের একটা স্লাইড চলে আসছে। আপনারা যদি বিভিন্ন কাটিং মেশিন দেখতে চান, এই ইউটিউব লিঙ্কে এক একটা ক্লিক করবেন, তাহলে কাটিং মেশিনের ভিডিও পাবেন। আচ্ছা, তাহলে ইন্টারলাইনিং হচ্ছে এমন একটা অ্যাক্সেসরিজ যেটা কাপড়ের দুইটা আস্তরণের ভেতর থাকে, টু কিপ ডিফারেন্ট কম্পোনেন্টস অফ অর পার্টস অফ অ্যাপারেল ইন এ ডিজায়ার্ড শেপ, কাঙ্ক্ষিত শেপে রাখার জন্য।
আচ্ছা, জেনারেলি ইন্টারলাইনিংস আর সফট, থিক অ্যান্ড ফ্লেক্সিবল। ইন্টারলাইনিংটা কটন দিয়ে তৈরি হতে পারে, নাইলন, পলিস্টার, উল, ভিসকস, যে কোনো কিছু দিয়ে তৈরি হতে পারে, আমরা চ্যাপ্টারের সামনে গিয়ে দেখব। আচ্ছা, সামটাইমস ফিনিশিং ইজ নেসেসারি টু ইমপ্রুভ ইটস প্রপার্টিস। কী কী প্রপার্টি? মানে আলাদা ফিনিশিং করা লাগে, ক্যালেন্ডারিং করা লাগে, আলাদা ট্রিটমেন্ট করা লাগে, কী জন্য? যাতে এটা সংকুচিত না হয়ে যায়, শ্রিঙ্ক রেজিস্ট ফিনিশ। তারপর যাতে ভাঁজ না পড়ে, ক্রিজ রেজিস্ট ফিনিশ। আর ডিফারেন্ট টাইপস অফ ইন্টারলাইনিং আছে, এটা আমরা সামনে পড়বো। অবজেক্টিভসটা একটু নিজেরা এই সংজ্ঞাতে যা ছিল ওগুলোই আবার অবজেক্টিভ, যে শেপ যাতে ধরে রাখে, ক্রিজ যাতে না পড়ে, এটা যাতে কমফোর্ট দেয়, এটা যাতে ডাইমেনশনাল স্টেবিলিটি ধরে রাখে, এই শেপের কথা মানে ঘুরে ফিরে ওগুলোই অবজেক্টিভে আসছে বারবার। আচ্ছা, তাইলে ফাংশনটাও ওই অবজেক্টিভের মতোই, নিজেরা একটু দেখে নেবেন। এগুলাই হচ্ছে ওই যে ইন্টারলাইনিং ফ্যাব্রিক। ইন্টারলাইনিং এরকম রেডিমেড গার্মেন্টস আরএমজির স্টোর যেই সেকশনটা বা ইনভেন্টরি, ওখানে গেলে দেখবেন এরকম রোল রোল করে সাজানো আছে। আচ্ছা, তারপর ক্লাসিফিকেশন। ইন্টারলাইনিং মূলত দুই প্রকার, একটা হচ্ছে সেলাই করা যায়, আরেকটা হচ্ছে সেলাই করা যায় না। যেটা সেলাই করি আমরা, সেলাই করে ইন্টারলাইনিংটা অ্যাটাচ করে দিই, যুক্ত করে দিই, সেটা তো একরকম। আর যেটা সেলাই করি না, ওইটা কীভাবে করি বলেন তো? ফিউজ করা হয়। ওটা হচ্ছে তাপ চাপ সময়ের কম্বিনেশনে ওটা যুক্ত করে দেওয়া হয়। আর ওখানে ওই যে যুক্ত যে করতেছি, ওখানে একটা যেটা ওই নন সিউবল যেটা, বা যেটা হচ্ছে ফিউজেবল যেটা, এই ফিউজিবলটাতে আরেকটা জিনিস থাকে, তাপ চাপ সময়, এই তিনটা তো লাগবেই। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে রেজিন। রেজিনের নাম শুনছি আমরা। রেজিন নিজেই হচ্ছে একটা পলিমার, কৃত্রিম পলিমার, প্লাস্টিক, সরাসরি প্লাস্টিক ওয়ার্ডটা বলতেছি না, কৃত্রিম পলিমার। সে কৃত্রিম পলিমারটাকে তাপের সাহায্যে গলানো হয়। গলানোর পরে এই যে দুইটা যে কাপড়ের লেয়ার, মানে ইন্টারলাইনিং আর ফ্যাব্রিক, এই দুইটা লেয়ারের মাঝখানে ওটা গলায় ফেলা হয়, তারপরে এটা অ্যাটাচ করে দেওয়া হয়। তারপরে যখন তাপ অপসারণ করে নেওয়া হয়, এটা শুকায় শক্ত হয়ে যায়, তখন ওটা আর সরে না। গ্লু গান ইউজ করছেন কেউ বাসায়? যারা গ্লু গান ইউজ করছেন তারা, আর ফিউজিং তো সবাই কম বেশি দেখছেনই, কিন্তু ওই রেজিন জিনিসটা সবাই দেখছেন কিনা এটা হয়তো, রেজিন হয়তো সবাই দেখেন নাই। আচ্ছা, মানে সবাই একসাথে বলতে দেখছি, সবাই যেহেতু বলতেছে না। সরাসরি রেজিন দেখাইলে রেজিন দেখবেন একটা লিকুইড, জাস্ট বোতলের ভিতর রাখা আছে। এই জন্য আমি গ্লু গান দেখাচ্ছি যাতে একটু ভালোভাবে বুঝতে পারেন। এই জিনিসটা কি কেউ কোনোদিন ইউজ করছেন? এই যে এখানে হচ্ছে কতগুলা এই প্লাস্টিকের টিউব থাকে, সেই টিউবগুলোকে গানের ড্রিল মেশিনের মতো গানের শুরুতে অ্যাটাচ করতে হয়। অ্যাটাচ করার পর ওটা গলায় ফেলে, এই প্লাস্টিকটাকে গলায় ফেলার পর এটা হচ্ছে ওই আমি যে জায়গায় অ্যাটাচ করতে চাই ওই জায়গায় ওটা লিকুইড আকারে থাকবে। মানে ওখানে আমি স্প্রেড আউট করে দিব, ছড়াই দেওয়ার পরে এই দুইটা পার্টিকেল একসাথে করে রাখবো। যখন আমার তাপটা অপসারণ হয়ে যাবে, এই তরলের ভেতরে পানিটা বাষ্পীভবন হয়ে যাবে, এটা অ্যাটাচ হয়ে যাবে। তো এই ফিউজেবল ইন্টারলাইনিংয়ের মেকানিজম, রেজিন দিয়ে যেটা আমরা করতেছি এটার মেকানিজম, এই গ্লু গান দিয়ে যেভাবে আমরা লাগাই, বা চিন্তা করেন ঘরে গাম ইউজ করে কিছু একটা লাগাচ্ছেন, ওটার মেকানিজম বোঝা গেছে? আচ্ছা, আর এবার হচ্ছে এই যেটা হচ্ছে ফিউজেবল ইন্টারলাইনিং, এইটার আবার প্রকারভেদ আছে। ফিউজেবল ইন্টারলাইনিং হচ্ছে 7 প্রকার। বললাম না আমি শুরুতে একটা ওয়ার্ড ইউজ করছি, কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার এর ভিতর সবগুলোর নাম আমরা চিনি না এরকম কোনো নাম নাই এখানে। পলিথিন আছে, পলিপ্রোপিন আছে, মানে পলিইথিলিন আর প্রোপিলিন, এটা ইথিনও বলে প্রোপিনও বলে, ইথিলিনও বলে প্রোপিলিনও বলে। পলিঅ্যামাইড কোনটা? পলিঅ্যামাইড হচ্ছে ওই যে অ্যাস্টার, পলিএস্টার, নাইলন, ওই নাইলন আসছে হচ্ছে পলিঅ্যামাইড থেকে। পলিঅ্যামাইড হচ্ছে এক ধরনের অ্যাস্টার যৌগ, এটা থেকে নাইলন আসে, মানে পলিঅ্যামাইড। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, আবার পিভিএ, পলিভিনাইল অ্যাসিটেট, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল অ্যাসিটেট। আর পলিএস্টার, পলেস্টার তো পলেস্টার। পলিঅ্যামাইড হচ্ছে নাইলন যেটা, আর পলেস্টার তো আপনারা চিনেনি, পলেস্টারের সুতা তো আছেই। আর বাকি থাকে কোনটা? এই যে 6টা। তাইলে এটা আমার না দেখেই মুখস্থ হয়ে যাবে। পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিঅ্যামাইড, পলিএস্টার, আর কি পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল অ্যাসিটেট, 6টা। এভাবে মুখস্থ করাচ্ছি কেন? না, তার মানে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না।
আচ্ছা, সিওন ইন্টারলাইনিংটা কি? যেটা হচ্ছে এক কথায় সেলাই করা হয় এবং তাপ ও চাপ ব্যবহার করা হয় না, শুধু সেলাই করা হয়। সেলাই করে যেই এই ইন্টারলাইনিং কাপড়টা গার্মেন্টসের সাথে যুক্ত করা হয়, ওটাই হচ্ছে সিওন ইন্টারলাইনিং। কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এইটা বাকিটা একটু দেখে নেবেন। আর এবার হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ সিওন ইন্টারলাইনিং, যেটা আমরা সেলাই করি সেই ইন্টারলাইনিংটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট, অগ্নি নিরোধক গার্মেন্টসে আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে এইটা সহজে করা যায়, কারণ আমরা তো সেলাইটা অলরেডি গার্মেন্টস ফ্যাক্টরিতে করতেছি, মানে সেলাই অনেক পুরাতন এবং সহজ একটা টেকনিক আমাদের কাছে। তারপর হচ্ছে নো ইলাবোরেট মেশিন ইজ রিকোয়ার্ড, একটা সেলাই মেশিন চালানোর জন্য বিদ্যুৎও তো লাগে না, মাঝে মাঝে বিদ্যুৎ ছাড়াও সেলাই মেশিন চালানো যায় কিনা, হ্যাঁ, যেটা হচ্ছে ম্যানুয়াল সুইং মেশিন। কিন্তু আমরা জাস্ট বিদ্যুৎ থাকলেই হচ্ছে, আমাদের আলাদা করে তাপ দেওয়া লাগতেছে না, তাপ ও চাপ জেনারেট করা লাগতেছে না। তো এখানে কোনো ইলাবোরেট বিস্তারিত বড় মেশিন লাগবে না। তারপরে পসিবল টু ইউজ ইন স্টিল অর রিরোলিং হাইলি হিটেড ইন্ডাস্ট্রি, তো যেই জায়গাতে মানে উচ্চ তাপ, এখানে কিন্তু সবগুলো তাপের সাথে সম্পর্কিত, যে যেখানে উচ্চ তাপ জড়িত আছে সেখানে আমরা সেলাই করতে পারবো। কিন্তু এই ইয়ের ক্ষেত্রে কি বলে, যেটা হচ্ছে ফিউজেবল ইন্টারলাইনিং, সেখানে যদি অলরেডি উচ্চ তাপের একটা এলাকাতে আমরা ফিউজেবল ইন্টারলাইনিং করতে যাই, ওটা কি ঠিকভাবে করতে পারবো? আমি ব্যাপারটা বুঝাই আপনাদেরকে। মনে করেন একজনের একটা শার্ট ভিজা আছে, ওই ভিজা শার্টটা সে হচ্ছে এখন শুকাবে, তো ব্লো ড্রায়ার দিয়ে সে বাতাস করে করে শার্টটা শুকাবে। এখন সে যদি অলরেডি বাইরে, ওই যে কালবৈশাখীর ঝড় হচ্ছে, ধুলার ঝড়, এই অবস্থায় সে যদি বাইরে নিয়ে ব্লো ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করে, ওইটাতে ওই মানে হ্যাঁ বালি ময়লাগুলো আমার শার্টে লেগে যাবে না? এখানেও ব্যাপারটা তাই, যে যেই জায়গায় অতিরিক্ত তাপমাত্রা আছে অলরেডি, ধরেন একটা বয়লার রুম বা এই যে ডাইংয়ের প্রোডাকশন ফ্লোর, সেখানে গিয়ে আমি যদি সেলাই করতে যাই, তখন হ্যাঁ সেলাই করতে গেলে ওখানে আমার যেটা ফিউজেবল ইন্টারলাইনিং, ফিউজ করতে গেলে দেখা যাবে ওই রেজিনটা আগেই ভুল জায়গায় ফিউজ হয়ে বসে আছে। এখানে আরেকটা জিনিস একটু যেটা হচ্ছে সুইং আমাদের হচ্ছে এটা আমরা পরে হচ্ছে গরমের আগে গেলে পরে আমাদের আমারই কোনো সমস্যা হচ্ছে না। বাট আমি যদি একটা ফিউজেবল একটা ওয়্যার পরে যাই, একটা কোনো শার্ট পরে যাই, যে শার্টে আমার ফিউজ করা আছে, গরম একটা লেগে গেলে ওটা আমার হচ্ছে মেল্ট হতেও পারে, তখন একটা ওই তো হ্যাঁ এইটাই মূল কনসেপ্ট, যে আমার ভুল জায়গায় জিনিসটা ইয়ে হয়ে যাবে, যে জায়গায় মেল্ট হওয়ার মানে উচিত না, ওইটার ফাংশন না, ওখানে মেল্ট হয়ে যাবে, তো আমার অ্যাকচুয়াল পারফরমেন্সটা আমি পাবো না। আর ডিসঅ্যাডভান্টেজ কি, ফিউজেবল ইন্টারলাইনিং যতটা পারফেক্টলি হয়, সিওন ইন্টারলাইনিং ততটা পারফেক্ট হয় না। মানে ফিউজেবল ইন্টারলাইনিংয়ের চেয়ে এই নন ফিউজেবল বা যেটা সিওন ইন্টারলাইনিং, এটার কোয়ালিটি খারাপ। তারপরে হচ্ছে এটা বড় প্রোডাকশনের জন্য সুইটেবল না, যে আমি ফিউজেবল মানে ইন্টারলাইনিং আমি সেলাই করে করে করব। কারণ শুরুতে ছবি দেখছেন, এই যে বিভিন্ন আঁকা বাঁকা জায়গায়, মানে যে জায়গাটা সেলাইটা আমার স্মুথ হবে না, এরকম জায়গায় আমার কিন্তু ইন্টারলাইনিং অ্যাটাচ করা লাগতেছে। তো এটা ফিউজ করা অনেক সহজ, সেলাই করার চাইতে ফিউজ করা অনেক সহজ, অনেক সময় সেভ করে এবং জিনিসটা ভালোও হয়। আচ্ছা, আর মার্কেটে সিওন ইন্টারলাইনিং অ্যাভেলেবেল না, এটা একটা মেইন কথা, যে মার্কেটে বাণিজ্যিকভাবে প্রোডাকশন করা হয় ফিউজেবল ইন্টারলাইনিং, আর সময় বেশি লাগে সেলাই করতে, ফিউজ করতে সময় কম লাগে। ওটা তো শুরুতেই মনে হয় ওই যে লার্জ প্রোডাকশনের জন্য সুইটেবল না, কারণ সময়টাতে বেশি লাগে, আর মানুষও বেশি লাগে, লেবার কস্টও বেশি হয়, এই জন্য এটা লার্জ প্রোডাকশনের জন্য সুইটেবল না। এবার হচ্ছে ফিউজেবল ইন্টারলাইনিং, এটা কি করা হয়, এটা ওই যে একই লেখাপড়া, এইটাই আমরা সেলাই করতেছি না, সেলাই না করে আমরা তিনটা জিনিস ব্যবহার করতেছি, তাপ, চাপ, চারটা জিনিস, তাপ, চাপ, সময় আর রেজিন, এই চারটা জিনিস আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, fusible interlining is used for all kinds of apparel. Also it is used in ready to wear and bespoke garment. It is very popular. বাকিগুলো এমনি জাস্ট পড়ার জন্য পড়ে নিয়েন। আচ্ছা, এটার অ্যাডভান্টেজ কি, টু গেট সিমিলারিটিস অ্যামং দ্য অ্যাপারেল, যে আমার মূল অ্যাপারেলটা, যেটা আপনার নাম কি জানো, খালিদ, যেমন আজকে যে একটা ব্লেজার পরে আসছে, ব্লেজার কি আর কেউ পরে আসছে? আচ্ছা, এই যে খালিদের যে অ্যাপারেল ইয়েটা, ব্লেজারটা, এই ব্লেজারে আমার যে কলার এরিয়া আর আমার মানে পুরোটাই এক কথায় কলার এরিয়া, আর হচ্ছে সামনের যে বডিটা, আমার গার্মেন্টের যে শেপ,
আমার গার্মেন্টের যে শেপ আর আমার হচ্ছে সামনে ফ্রন্ট পার্টের যে শেপ, এটা ইন্টারলাইনিংও আমার সেম থাকতেছে। আমার হচ্ছে এই ইন্টারলাইনিংটা আমার যেটা ফিউজেবল ইন্টারলাইনিং, ওইটা আমার গার্মেন্টের শেপকে ধরে রাখতেছে। সিউন ইন্টারলাইনিংটা কুচকায় যাইতো জায়গায় জায়গায়। কথাটা বুঝতে পারছি? ফিউজেবল ইন্টারলাইনিংয়ে ওই ঝুঁকিটা নাই। মানে আমার হচ্ছে অ্যাপারেলের সিমিলারিটিস, অ্যাপারেলের শেপটা ধরে রাখবে ও বেটারভাবে। গিভস দ্য সেম আউটলুক অফ দ্য অ্যাপারেল। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যে আমার ব্লেজারের যে আউটলুক যেটা, আমার ওই ইন্টারলাইনিং ফ্যাব্রিকেরও আউটলুক সেম হবে, ওইটা নষ্ট করে ফেলবে না আউটলুকটা। মাঝে মাঝে যেমন ঘরে বালিশের কভার আছে বা হচ্ছে ইয়ের কভার কি বলে, এই যে কোল বালিশের কভারটা যদি ছোট হয়ে যায়, তখন ওইটা বালিশ ঢুকানোর পর চেঞ্জ হয়ে যায় না আকৃতিটা। এখানে এই ঝুঁকিটা নাই ফিউজেবল ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রে। ফিউজেবল ইন্টারলাইনিং মার্কেটে অ্যাভেলেবেবল। এটার অ্যাপ্লিকেশন প্রসেস, মানে এটা প্রয়োগ করা, ইন্টারলাইনিংটা অ্যাটাচ করা, এটা সহজ। এটার প্রোডাক্টিভিটি হাই, মানে এটার লেবার কস্ট কম, সময় কম লাগে, প্রোডাকশন বেশি, ফিউজিং টাইম কম লাগে, এটা সস্তা, আর পারফরমেন্স ভালো। ডিসঅ্যাডভান্টেজ কি? এই যে এটাতে বড় রকমের একটা আলাদা মেশিন সেটআপ লাগে, তাপমাত্রা বেশি লাগে, আর অ্যাটাচিংয়ের সময় আলাদা কেয়ার নেওয়া লাগে যাতে আমার ওটা মিসপ্লেস না হয়ে যায়, ঠিক জায়গায় যাতে ফিউজিংটা হয়। আচ্ছা, ফিউজেবল আর নন ফিউজেবলের ডিফারেন্স ইম্পর্ট্যান্ট। আর এই যে টাইপস অফ ফিউজেবল ইন্টারলাইনিং, এটা তো আমি পড়াইছি। এবার হচ্ছে এগুলো সব পড়ে নেবেন, ঠিক আছে? এগুলোই ইম্পর্ট্যান্ট। পলিইথিলিন, পলিঅ্যামাইড, পলিভিনাইল ক্লোরাইড, পলিয়েস্টার, পলিপ্রোপিলিন, ডাবল পড়ে গেছে। পলিভিনাইল অ্যাসিটেট মনে হয় মিস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে।